হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আঁখি ভর্তি টইটুম্বুর জল নিয়ে মাথা নুইয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে তন্নি, দৃষ্টি তার জমিনে। অসহ্য যন্ত্রণায় বুক পুড়ে যাচ্ছে। হিতাহিত গান শূন্য হয়ে পড়েছে যেন। সদ্য প্রেমে পড়া কিশোরীর মনে তীব্র আঘাত হেনেছে। এই আঘাতের দায় ভার কার? অবশ্যই তন্নির নিজের। অর্ণব তো আর তাকে বলেনি প্রেমে পড়তে, বা ওর প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেনি, ভালোবাসিও বলেনি। তাহলে তন্নির প্রেমে পড়াটা বোকামি নয় কি? নিজের বোকামির জন্য নিজের কষ্ট হচ্ছে, এই দায়ভার কাউকে দেওয়া মানায় না। অর্ণব বিলাতি নজর মেলে দেখছে তন্নিকে। দৃষ্টি সরছে না তার। প্রেয়সীর নয়নের অশ্রুকণা ঠিক উপলব্ধি করতে পেরেছে, কিন্তু কারণ ধরতে পারছে না। অর্ণবের পাশে বসে থাকা নিধি একটু পরপরই গা ঘেঁষে বসছে অর্ণবের। হাসতে হাসতে গায়ের উপরে এসে পড়ছে। সাধারণত নিধির স্বভাবই এমন। তবুও অর্ণব যথেষ্ট চেষ্টা করছে সরে বসার। কিন্তু অর্ণব যতই সরছে নিধি ততই এগোচ্ছে। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে অর্ণবে তন্নির থেকে দৃষ্টি ফিরিয়ে নিধির দিকে তাকায়। চাপা রাগী সুরে ধমকে বলে, সরে বসো নিধি। নিধি চমকায়। হাসি মুখখানা কালো হয়ে যায়। খানিকটা সরে বসে। আর্থি এবং অথই নিধির সামনে ফ্লোরে বসেছিল। ওরা মূলত লুডু খেলছে। সকলের দৃষ্টি পড়ে নিধির দিকে। তন্নিও স্পষ্ট শুনেছে অর্ণবের বলা কথাটা। চমকেছেও বেশ, আবার মনে মনে খুশিও হয়েছে। অথই, তোর তন্নিকে কি দাঁড়িয়ে থাকার জন্য ডেকেছিস? অথই কপাল চাপকায়। তন্নির কথা সে বেমালুম ভুলে গিয়েছিল। লুডু খেলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রাণপ্রিয় সখী এখানে উপস্থিত সেটা মাথা থেকে বেরিয়ে গিয়েছে। দাঁড়িয়ে পড়ে অথই। তন্নির নিকটে যায়। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। অতঃপর নাক টেনে বলে, আমি চলে যাব এখন। দুই হাতে আগলে জড়িয়ে ধরে তন্নিকে অথই। অকটে মাথায় কয়েকটা চুমুও খেয়ে নেয়। সরি যান, তোকে আজকে যেতেই দিব না, বিকেলে যাবি। জবাব দেয় না তন্নি। অথই তন্নির হাত টেনে তাকে বসায় অর্ণবের পাশে। তন্নির কাঁধ থেকে ব্যাগ নিয়ে সেটা রেখে আসে লুকিয়ে। কিছু বলতে গিয়েও বলতে পারে না তন্নি, কেননা বলার আগেই দৃষ্টি পড়ে যায় অর্ণবের উপর। লোকটা ছোট ছোট চোখ করে কেমন তাকিয়ে আছে তন্নির দিকে। আর্থি লুডুর গুটি সাজাতে সাজাতে বলে, তন্নি, তোমার কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না? কাচুমাচু হয়ে বসে তন্নি। মাথা নুইয়ে নুইয়ে জবাব দেয়, লাগে, কিন্তু বাবা বলে দিয়েছে না আসতে। লুকিয়ে এসেছি আমি। অর্ণব সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ঘুরিয়ে তন্নির পেছন দিয়ে সোফার হাতলে রাখে, ভাবখানা এমন যেন জড়িয়ে ধরেছে, অথচ তন্নির গায়ে ছোঁয়া লাগেনি। নিধি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। এই মেয়েকে তার একদমই পছন্দ না। অথই ব্যাগ রেখে আবারও নিজের জায়গায় এসে বসে পড়ে। হাতে কেচ নাই বোধহয় তোমার বাপের, তাই তোমার পেছনে লাগছে। অর্ণব অকটে বলে দেয়। তন্নি ঘোর প্রতিবাদ জানিয়ে বলে, মোটেও বাবা আমার পেছনে লাগছে না। সে ঠিক কারণেই আসতে বারণ করে, নেহাত অথইকে ভালোবাসি, না হলে কখনোই আসতাম না। তন্নির কথাখানা অর্ণবের পছন্দ হয় না। দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকায় মায়াবতীর মুখপানে। হাতল থেকে অতি যত্নে হাতখানা নামিয়ে তন্নির কোমরে রাখে। শিওরে ওঠে তন্নি। নয়ন যুগল বর্বর করে তাকায় অর্ণবের পানে। চোখে চোখ পড়তেই অর্ণব চোখ রাঙায়, যেন খেয়ে ফেলবে তাকে। শুকনো ধোক গিলে দৃষ্টি ফিরিয়ে নেয় তন্নি। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথই অর্ণবের দিকে লাল গুটি এগিয়ে দিয়ে আবদারের সুরে বলে, দাভাই, তুইও খেলবি? তন্নি, তুই আমাদের জাজ, দেখবি কে টিচিং করে। অর্ণব মাথা দুলিয়ে সম্মতি পেশন করে। খেলা শুরু হয়। অর্ণব বেশ এনজয় করে খেলছে, অথচ অস্বস্তিতে ভুগছে তন্নি। কয়েকবার চেষ্টা চালায় অর্ণবের হাতখানা সরানোর, কিন্তু পারে না। পাষাণ পুরুষ আরও শক্ত করে ধরে। যত সরাতে চেষ্টা করে ছোঁয়া তত গাঢ় হতে থাকে। খেলার এক পর্যায়ে অর্ণব বিজয়ী হয়ে যায়। তার 4টা গুটিই কোটে চলে যায়। এবার 3 জনের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে।
অর্ণব তন্নির দিকে কারোরই নজর নেই। এই ফাঁকে তন্নি নিচু গলায় বলে, হাত সরান প্লিজ। অর্ণব তন্নির দিকে খানিকটা ঝুঁকে শুধায়, অন্যরকম ফিলিংস হচ্ছে। তন্নির থুতনিটা বুকের সাথে মিশিয়ে ফেলে। লজ্জায় হাত পা কাঁপছে। বিষয়টা অর্ণব খেয়াল করে। জান কাঁপো না প্লিজ, চুমুটুমু খেয়ে বসব। কান দুটো গরম হয়ে ওঠে তন্নির। হাঁসফাঁস বেড়ে যায়। আসমান অথবা জমিনে চলে যেতে ইচ্ছে করে। এখানে থাকা দায়। তখন অথৈও বিজয়ী হয়। সে লাফিয়ে ওঠে। অথৈয়ের লাফানো দেখে অর্ণব অতি সাবধানে তন্নির কোমর হতে হাত সরিয়ে আনে। তন্নি হাফ ছেড়ে বাঁচে যেন। আশা বেগমের রান্না করা শেষ। তিনি ডাকতে এসেছে সকলকে। তন্নিকে দেখে তার মুখের হাসি আরও চড়া হয়ে ওঠে। আম্মাজান, তুমি এসেছ? তন্নি আশা বেগমকে জড়িয়ে ধরে আদর খেয়ে নেয়। ভালো মন্দ জিজ্ঞেস করে তার সাথেই কিচেনে চলে যায়। অর্ণব মাথা চুলকে বিড়বিড় করে বলে, আমাকে কবে জড়িয়ে ধরবে? নিধির বিষয়টা ভালো লাগে না। তন্নিকে কেন আশা বেগম এত ভালোবাসবে? এই ভালোবাসা তো নিধির পাওনা। কেননা সে এই পরিবারের বউ হবে। তন্নি সবেই ভাত মেখে মুখে পূর্বে ঠিক সেই মুহূর্তেই কল করেন তারেক রহমান। ফোনটা খাবার টেবিলের উপরেই রাখা ছিল। বাবার নামটা জল জল করে উঠতেই তন্নি কেঁপে ওঠে। হাতের ভাত প্লেটে নামিয়ে রাখে। তন্নিকে বিচলিত হতে দেখে আশা বেগম মোবাইল তুলে নেয়। আলতো হেসে তন্নিকে বলে, ভয় পেও না, আমি কথা বলছি। অতঃপর তিনি ফোন নিয়ে অন্যদিকে চলে যায়। তন্নির পাশেই বসেছিল অর্ণব। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। তোর বাবাকে আমি দেখে নিব, চাপা স্বরে বলে। তন্নির আখিতে অশ্রু জমে। সে নরম গলায় বলে, আপনি কেন মারামারি করেন? সিগারেট কেন খান? তাই তো বাবা আপনাকে দেখতে পারেন না। তোকে চুমু খেতে দিবি? রুদ্রর চোখ রাঙানো, ভয় দেখানোর ফলে ইচ্ছের বিরুদ্ধে মোড়া থেকে নিচে নেমে দাঁড়াল হৈমি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রচণ্ড গম্ভীরতার সঙ্গে স্টান স্টান পা ফেলে গিয়ে কাউচে বসল রুদ্র। পায়ের উপর পা তুলে বেশ রাজকীয় ভনিতায় বসে, রাশভারী মুখে। কাছে আসতে ইশারা করল হৈমিকে। ইশারা পেয়ে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়াল সে। রুদ্র তৎক্ষণাৎ বাম হাতে টি টেবিল টেনে সামনে এনে হৈমিকে সেটার উপর বসতে বলল। বাধ্য মেয়ের মতো হৈমিও চুপচাপ বসে খাবার মাখাতে শুরু করল। সাধারণত রুদ্র এমন মাখো মাখো ভাত খায় না। হৈমি বিষয়টি সেভাবে খেয়াল করেনি বলেই নিজে যেভাবে খায় সেভাবেই রুদ্রকে ভাত মেখে খাওয়াচ্ছে। এর ওপর তার হাতের এক একটা লোকমা এত ছোট যে রুদ্রর চিবানোরও প্রয়োজন পড়ছে না। সে শুধু গিলে যাচ্ছে। একবার অবশ্য বলতে চাইল বড় করে লোকমা করে দিতে, কিন্তু হৈমির ছোট হাতটার দিকে তাকিয়ে আর বলল না কি আর করার। বউ তার যেমন বয়সের দিকে ৮-৯ বছর ছোট, তেমন হাতে পায়ে আরও বেশিই ছোট। হাঁটু সমান বউ, হাঁটু সমান বুদ্ধি। কিন্তু এতে বিন্দু আফসোসও নেই, কারণ এই অবলা সরলা বুটার বুকে তার জন্য বিশাল আকাশের ন্যায় ভালোবাসা, যত্ন, মায়া রয়েছে। আজ এ মুহূর্তে সেটা বৃষ্টির ঝকঝকে চকচকে পানির ন্যায় পরিষ্কার। কিন্তু এসব কতদিন টিকে থাকবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসা থাকবে তো? খাওয়া শেষে হৈমি তার ওড়না দিয়ে রুদ্রর মুখ মুছে দিতে নিলে রুদ্র উঠতে উদ্যত হল। বিরক্ত স্বরে বলল, আহ, গায়ের কাপড় দিয়ে মুখ মুছতে হবে কেন? নিমিষেই ঠোঁট ফুলিয়ে নাক বোচা করে ফেল হৈমি। বলল, কেন, আমার ওড়নায় কি নোংরা লেগে আছে? দেখুন, একদম পরিষ্কার। আপনি সব সময় এমন পিতপিতে ভাব দেখাবেন না তো। মনে হয় আপনি একাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আর আমি একটা ডাস্টবিন। এতই যখন ঘেন্না, এই ডাস্টবিনকে কে বিয়ে করতে বলেছিল? হ্যাঁ, আপনি যদি এখন এই ওড়না দিয়ে মুখ না মুছতে দেন খুব খারাপ হয়ে যাবে। এত আদর করে খাওয়ালাম, আমার হাতে এক থালা ভাত খাওয়ার সময় ঘেন্না কোথায় ছিল? এখন ওড়না দিয়ে মুখ মুছতে খুব মানে লাগছে, তাই না? ঠাস শব্দ করে টি টেবিলের উপর প্লেট রাখল হৈমি। রাগে ফুঁসছে সে। রুদ্র কপাল কুঁচকে হাত ঘড়িতে টাইম দেখে পুনরায় হৈমির দিকে তাকাল। তার দৃষ্টি জোড়া হতভম্ব। কি এমন বলল? এভাবে রিয়াক্ট করছে কেন? সব মাথার ওপর দিয়ে গেল। কখনো মনে হয় মেয়েটা বেশ বুঝদার, বুদ্ধিশুদ্ধি আছে, আবার কখনো মনে হয় একেবারে অপরিপক্ক মস্তিষ্কের। হাফ নিঃশ্বাস ছেড়ে চট করে উঠে দাঁড়াল সে। ফুঁসতে থাকা হৈমির মুখশ্রীতে নিক্ষেপ করল তীক্ষ্ণ দৃষ্টি। বলল, তুমি একটা ডাস্টবিন, এটা আমি আগেই জানতাম। এভাবে স্মরণ করিয়ে দেয়ার প্রয়োজন ছিল না। আর পিতপিতে সেটা আবার কি?
ভাষাগুলোর যত্ন নিও। এসব ভাষা অন্যদের সামনে ইউজ করলে ভাষাগত দিক দিয়েও ডাস্টবিন হয়ে যাবে। আর রইল ওড়না। বলতে বলতেই দুগদম এগিয়ে হৈমির ওড়নার কোনা ধরে এক টান দিয়ে পুরোটাই নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফুঁসতে থাকা হৈমির হৃৎস্পন্দন হঠাৎ থমকে গেল। বক্ষস্থলে শুরু হল অস্বাভাবিক দুরুদুরু ভাব। লজ্জায় আড়ষ্ট সে পিছমুখী হয়ে দাঁড়াল। আমতা আমতা করে বলল, আপনি আমাকে ডাস্টবিন বললেন? শুধুমাত্র আজ আপনার দুটো স্পেশাল দিন বলে আমি খুব একটা রাগ করলাম না, নয়তো ভয়াবহ রেগে যেতাম। কণ্ঠে কম্পন ভাব স্পষ্ট বুঝতে পেরে অধর কোণে বাঁকা হাসি টেনে আনো রুদ্র। নিভৃতে ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়িয়ে পিছন দিক থেকেই মাথার উপর দিয়ে আড়াআড়িভাবে ওড়নাটা পরিয়ে দিল। মাথা ঝুঁকিয়ে কানের কাছে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, ভয়াবহ রেগে গেলে কণ্ঠ কেঁপে যায় নাকি ভয়াবহ ভয় পেলে হু? উত্তর দিল না সে। রুদ্রর উত্তপ্ত নিঃশ্বাস ঘাড় কান ছুঁয়ে দিতেই চট করে সরে রুমের বাইরে চলে গেল। রুদ্র ভাবুক দৃষ্টিতে দরজার পানে কয়েক পল তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। হৈমি আর রুমেই এলো না। রুদ্রও নিজের মতো তৈরি হয়ে প্রয়োজনীয় কিছু ফাইল নিয়ে চলে গেল। কাজের মেয়েটা সকালের রান্না করে দিয়ে চলে গেছে, আজ আর আসবে না। তাই বাইরে থেকেই দরজা লক করে গেল সে। প্রেম ভালোবাসা আলাদা দুটো বিষয় হলেও এরা একে অপরের পরিপূরক। কে জানত সেই বৃষ্টিস্নাত ছাদে, খোলা আকাশের নিচে শাড়ি পরিহিত 17 বছরের কিশোরী কন্যাকে দেখে রুদ্রর হৃদয়ে তীক্ষ্ণ হয়ে কোনটি নাড়া দিয়েছিল? প্রেম নাকি ভালোবাসা? রুদ্র তা নিজেও ঠাউর করতে পারেনি, আজও পারে না, হয়তো কোনোদিন পারবেও না। শুধু জানে তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। যখন নিঃশ্বাস ফিরে এলো বুঝতে পেরেছিল তার শ্বাসপ্রশ্বাসগুলো বড্ড অস্বাভাবিক। সেই অস্বাভাবিকতাই তো উন্মাদ করে দিয়েছিল। প্রতিক্ষণে ক্ষণে তারা মস্তিষ্ক বিগড়ে দিত, অন্তঃকোণে উকি দিত অন্যরকম মাদকতা, আশা, আকাঙ্ক্ষা, কতসব চাওয়া। সেসবের পরিণতি হিসেবেই তো আজ হৈমি তার বউ। যাকে দেখে বিশেষ কিছু অনুভব করেছিল সে, সেই বিশেষত্বের সান্নিধ্য বুঝি আজই প্রথম পেল। ভাবুক দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে আছে রুদ্র। ঝিনুক বলল, গাড়ি স্টার্ট দিব? রুদ্র হুঁশ ফিরেছে এমনভাবে চমকে উঠল। ঝিনুক বলল, কোনো সমস্যা? অনেক লেট হয়ে গেছে, স্টার্ট দেই? সহসা ধাতস্থ হয়ে রুদ্র বলল, রাদিফ ভাইকে কার্যক্রম শুরু করে দিতে বল। আমার পৌঁছাতে আরও 30 মিনিট লাগবে।